প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনীতি.com-এর সম্পাদক শরীফুজ্জামান পিন্টু। আপনার এই নামের মধ্যে একজন শরীফুজ্জামান শরীফ আর একজন শরীফুজ্জামান পিন্টু, এটা নিয়ে অনেক সময় গোলমাল বাঁধে আর কি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর গোলটেবিল বৈঠক, সরকারের ভেতরে আর এক সরকার। উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত, আইসিইউতে এখনও 12 জন। ইসি গঠনে পদ্ধতি নিয়ে ঐক্যমত্য। দৈনিক ইত্তেফাক, মাইলস্টোন ট্র্যাজেডি, হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক। বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠের শিরোনাম, আস্থার সংকট, কাতরাচ্ছে শিশু, স্বজনের কান্না। দৈনিক সমকাল, 10 বছরের নিচে হতাহত বেশি, দগ্ধ শিশুরা মৃত্যুর সঙ্গে লড়ছে, উত্তরা স্কুল বিমান বিধ্বস্ত। ইসি গঠনে থাকবে না প্রধানমন্ত্রীর হাতে, বিএনপিও রাজি। দৈনিক যুগান্তর, নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন, সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা। ট্রমায় ভুগছে শিক্ষার্থীরা, উদ্বিগ্ন অভিভাবক, হতাহতের ঘটনায় 6 সদস্যের কমিটি। দৈনিক মানবজমিন, সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে, পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টা বলেছেন। বাংলাদেশ প্রতিদিন, দীর্ঘ অপেক্ষায় স্বজনরা, দোতলা ভবন যেন বদ্ধ খাঁচা, বিএনপিতে গ্রিন সিগন্যাল শতাধিক প্রার্থীকে। দৈনিক সময়ের আলো, গুজব, উস্কানি, উত্তেজনা, বারবার চিঠি দিয়েও মিলছে না সারা। দৈনিক দিনকাল, দুর্যোগ দুর্বিপাকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপি, মাইলস্টোনে বাতাসে পোড়া লাশের গন্ধ, স্বজনদের আহাজারি। খবরের কাগজ, আবারও ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আশ্বাস, নিস্তব্ধ ক্যাম্পাস, শোকাচ্ছন্ন দিয়াবাড়ি, প্রতি নিঃশ্বাসে বাঁচার যুদ্ধ। কালবেলা শিরোনাম, সম্পদের লিজ, দলিলের পরিবর্তে সাপ কবলায় যায় জাগরিকের বাগড়া। শয্যায় পড়া যন্ত্রণা, বাইরে প্রার্থনায় স্বজনদের বুক ফাটা আহাজারি। আমার দেশ, জুলাই যোদ্ধাদের সেদিন সন্ত্রাসী বলেছেন তেলবাজ সাংবাদিকরা। ঐকমত্য কমিশনের বৈঠক, নির্বাচন কমিশন গঠনে কমিটির বিষয়ে ঐকমত্য। আমাদের সময়, কোমলমতিদের মানসিক পুনর্বাসনই বড় চ্যালেঞ্জ, গুজব বন্ধ করতে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ। আলোকিত বাংলাদেশ, নির্বাচন কমিশন গঠনে ঐকমত্য, পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখছেন প্রধান উপদেষ্টা। দৈনিক করতোয়া, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, 13 দলের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। দৈনিক ইনকিলাব, শোকাচ্ছন্ন দিয়াবাড়ি থমথমে, সরজমিন মাইলস্টোন ক্যাম্পাসে কয়েক ঘন্টা, পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আজকেও নানা ধরনের খবর আছে, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই শুরুতেই। প্রথম আলো শিরোনাম করেছে, সরকারের ভেতরে আরেক সরকার। এখানে যেটা বলা হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যেসব কাজ দরকার ছিল, সরকার তার উল্টোটা যাত্রা করছে। সরকারে কেতাবি যোগ্যতার সমাহার থাকলেও সক্ষমতার ধস নেমেছে। ভয় বিচার ব্যবস্থার ভেতরেও আছে, বাইরেও আছে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখছেন তিনি। তাহলে এই যে দুইটি আলোচনা, কি মনে হয় আপনার কাছে? না, একটা আলোচনা তো হলো যে সরকার কে চালায়, এই প্রশ্নটা কিন্তু শত সহস্রবার উচ্চারিত হচ্ছে গত কয়েক মাসে। আপনি যদি দেখেন সেটা বিশেষ করে প্রথম আলোর যে বৈঠকে, এটা একটা গোলটেবিল বৈঠক। হ্যাঁ, গোলটেবিল বৈঠক। এখানে একজন, এটা বক্তার বক্তব্য, এটা ডক্টর দেবপ্রিয়র বক্তব্য এটা, তো সেটাকেই তারা শিরোনাম করেছে। তো আসলে তো এটা সরকারের ভেতর সরকার এবং সরকার কে চালায়, এটা একটা মানে বহুল চর্চিত প্রশ্ন। এটা বহুদিন ধরে, গত কয়েক মাস ধরেই এটা আলোচিত হচ্ছে এবং আলোচনার কারণও আছে নিশ্চয়ই। এটা দেখা যাচ্ছে যে সরকারের যে চেইন অফ কমান্ড, সেটা কাজ করছে না, অনেক ক্ষেত্রেই কাজ করছে না, অধিকাংশ ক্ষেত্রেই কাজ করছে না, যে কারণে এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। এবং এর সঙ্গে আরও একটা প্রশ্ন আসছে, সক্ষমতার প্রশ্ন,
যে আসলে এই সরকার জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার আন্দোলনের পর যে প্রত্যাশা সেটা কতটা মিট করতে পারছে। কারণ 1 বছর হয়ে গেল, আপনি হানিমুন পিরিয়ড যদি বলেন সেটা শেষ ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত, কিন্তু এখন আর আপনি এসে বলতে পারবেন না যে আমার কথা কেউ শুনছে না, আইন শৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত পুরো সক্রিয় হয়নি। আর দেখেন জুলাই অভ্যুত্থানের বেশ কিছু প্রত্যাশা ছিল। একটা তো হলো যে সুশাসনের অভাব ছিল, ফ্যাসিবাদ যেটাকে বলা হয় সেটা ছিল, অন্যায় অবিচার ছিল, মানবাধিকার লঙ্ঘন ছিল, বিপুল পরিমাণ দুর্নীতি ছিল। তো মানুষ তো সেটার পরিত্রাণ চেয়েছিল। এখন সেই জায়গায় কি আসলে কোনো চেঞ্জ হয়েছে? আমরা কি আসলেই বলতে পারি? আপনি যেটা বললেন যে এই আলোচনাটা উঠেছে গতকাল, যে এনসিপির জনপ্রিয় নেতা হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিলেন, সেটাও তো একজন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি তিনি বক্তব্য, প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই আসলে না, এবং তার আরেকজন স্বাস্থ্য উপদেষ্টা। তো এরকম কিন্তু চলছে, হ্যাঁ, এরকম চলছে এবং আগামী দিনে চলতে থাকবে। এবং এই যে অস্থিরতা, এটা নানা ইস্যুতে আপনি দেখেন যে দুর্ঘটনাটা হলো, যে ভয়াবহ দুর্ঘটনা, এটা সরকার ডেকে আনেনি, এটা তো সত্য। এবং এটা একটা দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা। এখানে হয়তো কারো কারো দায়িত্ব অবহেলা থাকতে পারে, সেটা মাইলস্টোন স্কুলের হতে পারে, বিমানের হতে পারে, পাইলটের হতে পারে, যার যে হতে পারে, কিন্তু এটা সরকার ডেকে আনেনি। কিন্তু দেখেন যত ক্ষোভ, যত রকম ক্ষোভ, সেটা কিন্তু সরকারের উপর দিয়ে যাচ্ছে। এই উপদেষ্টাদের 9 থেকে 10 ঘন্টা আটকে রাখা, সচিবালয়ের ভিতর 4-5 হাজার স্টুডেন্ট ঢুকে গেল। হ্যাঁ, একটা পরীক্ষার ডেট ধরেন আগের দিন জাতীয় শোক ঘোষণা করা হলো, পরের দিন পরীক্ষা। আপনি রাত 3টার সময় এসে কেন বললেন? সেটা আগে না কেন? আর এখানে দেখেন, আপনি তো শিক্ষাবিদে অনেকদিন সাংবাদিকতা করেছেন, তো দেখেন বোর্ড কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারাও তো বলতে এই সিদ্ধান্ত নিবে তো বোর্ড। তো বোর্ডের আবার বোর্ড সমন্বয় কমিটি আছে, চেয়ারম্যানদের নিয়ে বোর্ড সমন্বয় কমিটি আছে, যারা জরুরি ভিত্তিতে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিতে পারে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এরকম একটা জাতীয় দুর্যোগ, তারা একটা পাবলিক এক্সাম। কিন্তু একটা জিনিস মনে হয় না যে তাহলে আগের মতোই সবাই উপরের দিকে তাকিয়ে থাকে? ওইটাই বলছি। দেখেন তারপরে কি হলো, সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে শিক্ষা উপদেষ্টার সঙ্গেও কেউ কেউ যোগাযোগ করেছেন। শিক্ষা উপদেষ্টা আবার বলছেন ঠিক আছে, এটা সচিবের সঙ্গে কথা বলবেন। তাহলে এই যে বোর্ড, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, এই পর্যায়েও সমাধান হয়নি, হয়তোবা তার আরও উপরে যেতে হয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা পর্যায়ে যেতে হয়েছে। তারপরে একটা পরীক্ষা স্থগিত হবে কি না, এরকম একটা ক্রাইসিস মুহূর্তে সেই সিদ্ধান্ত নিয়ে রাত 3টার সময় জানালেন, পরের দিন সকালবেলা ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাবে। তো স্বাভাবিকভাবে তারা ক্ষুব্ধ হয়েছে। এবং এর পেছনে ঠিক আছে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, হতে পারে ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু সেই সুযোগ আপনি দিবেন কেন? আর ষড়যন্ত্রের কথা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, এই তথ্য তো আমরা শুনতে শুনতে কান ঝালা পড়ে। আপনি গত সরকারের সময় প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে শুরু করে জামাত শিবির, ছাত্রদল, এরা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, নাশকতার সঙ্গে জড়িত। তো এখনও ঠিক কিন্তু একই কথা বলছি। তাহলে এই প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, তাদের কাজটা কি? সব কিছুই তো আপনার হাতে, এই সরকারের হাতে। তাহলে সরকারটা কোথায় ফাংশন করছে? না, এটা কিন্তু খুবই যে সরকারের ভেতরে আরেক সরকার, এই শিরোনাম যদি পত্রিকার রিপোর্ট হয় তাহলে তো আলোচনা বোধহয় খুবই গুরুতর। যে মানে অবশ্যই এটাতে এই পরিস্থিতিটা কোথায় দাঁড়ায় সেটাই শিরোনামের মধ্যেই বোঝা যায়। সেটা তো আমরা একটু মাইলস্টোন ট্র্যাজেডিতে আসি। মানে ব্যাপারটা হলো যে এরকম একটা সময়ে কোনো তথ্যকে আপনি তো গোপন করতে পারবেন না, কোনোভাবেই না। যিনি গোপন করতে চাইবেন তিনি বোধ করে ভুল করবেন। যেমন মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যেমন আইসপিআর বলছে 32 এবং মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হচ্ছে সম্ভবত 29। আসলে এই যে এইরকম একটা জায়গায় মৃত্যুর তথ্য সংখ্যা 32 না 29, সেটা নিয়েও বিতর্ক হয় না। এখানে 3টা সংখ্যা নিয়ে এটা ঘোরাফেরা করছে, 29, 31, 32। প্রথমে আমি একটা কথা খুব মানে দৃঢ়তার সাথে বলতে পারি, আসলে এখানে তথ্য লুকানোর, মৃত্যুর তথ্য লুকানোর কোনো সুযোগ নাই। এটা আজকালকার যুগে। আর এখানে স্কুলের বাচ্চা, এখানে কি মা বাবা জানবে না তার বাচ্চা কোথায়? আর যে বাচ্চা পাওয়া যায় না সেই মা বাবার খোঁজও পাওয়া যায়, এটা এরকম কোনো ব্যাপার না। তো এটা আমাদের বলতে হবে যে এটা সোশ্যাল মিডিয়ার গুজব যদি বলেন বা অপপ্রচার বলেন বা
চক্রান্তকারী ষড়যন্ত্রকারী তাদেরও এটা যে বিষয়টা আমি আপনাকে জানতে চাইলাম, সরকারি তরফ থেকে দুইটা ভাষ্য আসবে কেন? এটার একটা কারণ আমি দেখলাম, যেমন একজন মারা গেছে উত্তরা মেডিকেলে, সেটা সেই মরদেহটা আবার কোনো না কোনো কারণে এটা এসেছিল ইয়েতে সিএমএইচে, তো এটা একটা ফিগার নিয়ে সেখানে একটা কনফিউশন। তো এত বড় একটা ঘটনায় আমি আবার এই টুকটাক বিষয়টা মেনে, ঠিক আছে 29 না, এটা 1-2 দিনের মধ্যে এটা সেটেল হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এটা তো একটা সমন্বয়ের অভাব। এটা একটা অবশ্যই সমন্বয়ের অভাব, এটা ওই যে বললাম যে সক্ষমতার অভাব। এবং আপনি দেখেন যে এই ধরনের পরিস্থিতিতে এই কাজটা কিন্তু ফায়ার সার্ভিস করতে, এখানে নানা কর্তৃপক্ষ নানা কাজ করছে, এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ফায়ার সার্ভিস, এদের কিন্তু এই কাজগুলো করে। তো এটার সঙ্গে আইএসপিআর যুক্ত হয়েছে, এটার সঙ্গে স্কুল কর্তৃপক্ষ যুক্ত হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় যুক্ত হয়েছে, তার ফলে এই একটা 19-20-এর মতো ব্যবস্থা, এটা না হলেই ভালো হতো, এটা হওয়া উচিত হয়নি। কিন্তু আপনি স্বীকার করেন, ওই যে একটা কথা বলে না, যার যায় সেই বোঝে। যদি আপনি মৃত্যুর সংখ্যা নিয়ে সরকারি পর্যায়ের ভাষ্য যদি দ্বিমত হয়, সেটা তো তাদের ভেতরে দগ্ধটা, আপনি অবিশ্বাসটা আরো বেশি। এখানে আরেকটা ঘটনা ঘটছে, যখন জামাত ইসলামের আমির যখন বলেছেন, তিনি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে সত্য একদিন জানা যাবে ইনশাআল্লাহ। তো জামাত ইসলামের আমির যখন এই প্রশ্ন তোলেন, এমনকি ইসলামী আন্দোলন তারাও বলছে যে মৃত্যুর সংখ্যা নিয়ে শুরু থেকেই তারা অবিশ্বাস প্রকাশ করেছে। একটা তো হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্য মিথ্যা গুজব এটা একটা ছড়াচ্ছে যে শতাধিক লাশ, অনেক মারা গেছে। তার সঙ্গে যখন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতার ভাষ্য আসে, তখন জিনিসটা আরো বেশি দেখা যাক। আমার মনে হয় মৃত্যুর সংখ্যা নিয়ে এরকমের দোহাশা থাওয়া ঠিক না। মৃত্যু কিন্তু আমি দুজনেই ক্যাম্পাস রিপোর্টার এবং শিক্ষাবিদে কাজ করেছি, সেই সৌভাগ্য হয়েছে আমাদের। আমরা বহুবার লিখেছি যে কোন শিক্ষা প্রতিষ্ঠান কেমন হবে, খেলার মাঠ থাকবে কিনা, বেড়ানোর জায়গা থাকবে কিনা। আদৌ কি এখন আমাদের এই ঢাকা শহরে সেই বিষয়গুলো এখনো মানা হয় নাকি? একদমই মানা হয় না। এটা আসলে কিছু বড় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল তাদের বেলায় এগুলো মানা হয়, আর বেসরকারি যেসব শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান আমি বলতে চাই, এগুলোকে আসলে, যেমন একটা ছিল ক্যামব্রিয়ান, যার মালিক এখন জেলে, রিমান্ডে আছে 10 দিনের, যেভাবে চোখের সামনে বছরের পর বছর যেভাবে শিক্ষা ব্যবসা করছে, ছেলে মেয়েদের জিম্মি করে, জবরদস্তি করে, অন্যায় করে, ঠিক মাইলস্টোনের মধ্যেও আমি বলবো যে পার্থক্যটা হলো এই যে ক্যামব্রিয়ানের যে এই কাজটা করতেন তার শিক্ষার অভাব ছিল, কিন্তু মাইলস্টোনের যার নেতৃত্বে এটা হচ্ছে বা যারা এটার সঙ্গে আসছেন, তিনি একটা রাজুক উত্তরা কলেজের মতো কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো তিনি 1 ডজন বা তারও বেশি হবে মাইলস্টোনের শাখা প্রশাখা কিন্তু ঢাকা শহরের মধ্যে, এবং এটার শ্যাডো হিসেবে আরো 2-1টা প্রতিষ্ঠান আছে যে এখান থেকে ফেল করলে, এখানে ভালো না করলে, এটা বিজনেস। এখন কি আপনাকে প্রশ্ন করি, এখন কি উনি বিপদে পড়েছেন বলেই আলোচনাগুলো হচ্ছে? না, আসলে এটা কিন্তু সবাই জানতো, এটা ঠিকই না, সেটা তো একটা অনেক বড় প্রশ্ন যে যখন এ ধরনের ঘটনা ঘটে তখনই এই হেলিকপ্টার, এই যুদ্ধ বিমান এখন নিয়ে কত কথা হচ্ছে, এটা কত পুরানো, এটা চীনের তৈরি, অন্যান্য দেশে এটা অ্যাবেন্ডন করছে, বাংলাদেশ এটা ব্যবহার করছে, এখন কিন্তু আলোচনা হচ্ছে। উত্তরা আবাসিক এলাকা, এটা কেনা জানে, সবাই জানতো যে আবাসিক এলাকায় এরকম ভবন করা যাবে কিনা, যেখানে ফ্লাইং জোন, সেখানে এরকম হচ্ছে তো, সেটা তো কোনো কিছুই তো আটকে নাই। আমি জানি না আসলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে। একটু অন্যরকম আলোচনা করতে চাই। প্রথম আলোর শেষের পৃষ্ঠায় একটি রিপোর্ট হয়েছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, নারী কর্মীদের ছোট হাতা, ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস বাদ। ভাই, এটা কি ঘটনা? আমি বুঝতে পারছি না। এটা ঘটনা মানে এটা আমি বলবো যে এটা একটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মানে পোশাক নির্ধারণ করে দেওয়া হলো। এটা বাংলাদেশ ব্যাংক ড্রেস কোড নির্ধারণ করে দিল যে কে কেমন, মানে পুরুষ কর্মকর্তা কেমন, যেমন তার মধ্যে আছে তিনি একজন পুরুষ কর্মকর্তা জিন্স পরতে পারবেন না, গ্যাবার্ডিন পরতে পারবেন না। তো জিন্স আর গ্যাবার্ডিনে কি সমস্যা আমি আসলে চিন্তা করছি যে জিন্স পরলে সমস্যাটা কি? পোশাকটা আগে না কর্মক্ষেত্র আগে না কাজ আগে? এটা অবশ্যই কর্মক্ষেত্র আগে। এবং আমার এটা দেখার সময় মনে হচ্ছিল যে আসলে তাহলে বলে দিত যে স্কুল কলেজে যেরকম ইউনিফর্ম থাকে, তাহলে ইউনিফর্ম পরে আসবে, একদম ধরেন সাদা বা কালো ইউনিফর্ম করে দিবে, যে বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তাই ইউনিফর্ম পরে আসবে কালকে থেকে। এটা হতে পারে। আচ্ছা, এটার ইম্প্যাক্টটা দেখেন। এবং নারীদের বেলা যেটা বলছে, এটা নারী কর্মকর্তাদের বেলা এটা খুবই আপত্তিকর, অবমাননাকর। এবং আমি এখান থেকে বলবো এই সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করা হোক, যারা এই সার্কুলার তৈরির সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করা হোক, এবং বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, আমরা তাকে প্রগতিশীল একজন নাগরিক, বিশিষ্ট নাগরিক হিসেবে জানতাম।
ওনার কমেন্ট নিতাম, ওনার অর্থনীতি নিয়ে, দেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ওনার বক্তব্য নিতাম। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকা অবস্থায় এ ধরনের একটা প্রজ্ঞাপন কিভাবে হয় যে নারী কেমন পোশাক পরবে, সে ছোট পোশাক পরবে না বড়, এমনকি হিজাবও কেমন হবে সেটা বলতে হবে। হিজাব আবার অস্বাভাবিক হলে হবে না, সহজ সাধারণ হিসাব হলে হবে। হ্যাঁ, তো সহজ হতে হবে। তো আমি মানে পোশাকের স্বাধীনতা এটা বাংলাদেশ ব্যাংক ঠিক করে দেওয়ার কে, এবং এটার একটা খুব খারাপ ইম্প্যাক্ট আছে। যখন বাংলাদেশ ব্যাংক এটা করবে তখন কমার্শিয়াল ব্যাংক, প্রথমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলবে আরে বাংলাদেশ ব্যাংক বলছে মানে এটা তো তার কাছে হাদিসটা দিছে, এই টাইপের কিছু একটা, সরি হাদিস শব্দটা উচ্চারণ করার হতো, এটা একটা মানে তারা বাধ্যবাধকতা অনুভব করবে। তারপর প্রাইভেট ব্যাংক বলবে আরে বাংলাদেশ ব্যাংক করছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক করছে, তাহলে আমরা করব না কেন? তো আসেন আমরা সবাই মিলে পোশাক ড্রেস কোড মেনে চলি। তো তার চেয়ে এটা ব্যঙ্গাত্মকভাবে হলে বলে তার চেয়ে ইউনিফর্ম করে দেন, যে র্যাব পুলিশের মতো, স্কুলে স্টুডেন্টদের মতো, যে কালকে থেকে এই পোশাক দেখলে জন্য বোঝা যায় এরা ব্যাংকে চাকরি করে, এদেরকে আপনি আলাদাভাবে চিনায় দেন সোসাইটি থেকে, এরা ব্যাংকের লোক আর কি। এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং আমি আশা করি যে এই ধরনের কাজ যারা করবেন তাদের শাস্তি হওয়া উচিত আসলে। কিন্তু আমরা একটু মাইলস্টোনে আবার যেতে চাই, যে শিক্ষার্থীরা প্রাণ দিলেন এবং যে শিক্ষার্থীরা এই ট্রমার মধ্যে ঢুকে গেলেন, আসলে তাদের জন্য এখন আমাদের করণীয়টা কি, কি মনে হয় আপনার কাছে? এটা আসলে তাদের জন্য কি বলবো, আমরা নিজেরাই যে অবস্থায়, আমি তো একটা পর্যায়ের পর আর আগাইতে পারি না। এটা শুধু আমার অবস্থা না, আমার বন্ধু বান্ধব, এই যে আপনার সঙ্গে কথা বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে, যার সঙ্গে যেখানে কথা বলি, একটা পর্যায়ের পর আর আমরা আগাইতে পারি না, হাত পা কাঁপা শুরু হয়, চোখে পানি চলে আসে। আর এই বাচ্চারা যারা এই অবস্থা ফেস করছে, ওইটা তো একটা তারা মানে ওইটা চিন্তার বাইরে। তো এখানে একটা তো হলো অভিভাবকদের তাদের এই ট্রমা কাটানোটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এটার জন্য অবশ্যই চিকিৎসকের সহযোগিতা নেওয়া, তাদের বিনোদনের ব্যবস্থা করা, এই অবস্থাটা তারা ভুলে যাতে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। এবং যত কথাই বলেন না কেন, দিন শেষে তো মা বাবাই হলো মূল, বা নিকটাত্মীয়, তাদের একটা বড় দায়িত্ব এই বাচ্চাদের এই ট্রমা থেকে ফিরিয়ে আনা। তারপরে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা, সেটা মানে মা বাবারাই বুঝতে পারবেন যে তার সন্তানের অবস্থাটা কি, এবং চিকিৎসক বুঝতে পারবেন। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন স্থানে এই বাচ্চাদের এই রকম দুর্গতি দেখবার পরে, মৃত্যু দেখবার পরে সারা দেশে বিভিন্ন জায়গায় বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, এবং তারা নানা ধরনের ট্রমায়। আমার একজন আত্মীয় অলরেডি টেলিফোন করে আমাকে জানিয়েছেন যে এই ঘটনা, টেলিভিশনে এই জিনিস দেখার পরে তার জ্বর এসেছে, এবং তার জ্বর থামানো যাচ্ছে না, তার ট্রমাটা দূর করা যাচ্ছে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখন অভিভাবক থেকে শুরু করে রাষ্ট্রের পরিস্থিতিটাও এমন একটা জায়গায় যাওয়া উচিত যাতে এই ট্রমাটাও তাদেরকে ট্রমাটাইজ না করে। সেই বিষয়টাও বোধহয় একটা খুব সুন্দর একটা পরিবেশ দরকার, স্কুল কলেজের পরিবেশটা সুস্থ হওয়া দরকার, তাই তো মনে হয় নাকি? অবশ্যই স্কুল কলেজ তো মানে শিক্ষার পরিবেশ তো থাকতে হবে আপনাকে, শিক্ষার পরিবেশ, এটা তো আর কোচিং সেন্টার না। এমনকি কোচিং সেন্টার হলেও তারও তো একটা পরিবেশ, মিনিমাম পরিবেশ থাকতে হবে। আজকে পত্রপত্রিকায় মাইলস্টোন সম্পর্কে যেসব প্রতিবেদন ছাপা হয়েছে, বাংলাদেশ প্রতিদিনে দেখলাম, কালের কণ্ঠে আরও কোথাও কোথাও দেখলাম, এটা তো খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেরই কিন্তু এই অবস্থা, এটা আমরা সবাই জানি। বড় বড় নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আপনি দেখেন, সেখানকার আলো বাতাস কতটা ঢুকতে পারে, সেখানকার ছেলেমেয়েরা কতটা মুভ করতে পারে, হাঁটাচলা কতটা করতে পারে, তাদের এক্সিটের কি, এই আলোচনাগুলো এখন খুব জরুরি, এই আলোচনাগুলো খুবই জরুরি। আসলে একটা ঘটনা ঘটলে আমরা আলোচনা করি, এটা নিয়ে হইচই হয়, তারপরে আরো ইস্যু আসে, নতুন নতুন ইস্যু আসে, আবার এটা চাপা পড়ে যায়, এটা দুর্ভাগ্যজনক। এটা বাংলাদেশ ব্যাংকের ইস্যু এলো, বাংলাদেশ ব্যাংক মানে আপনি চিন্তা করেন এই অবস্থার মধ্যে জাতি যেখানে শোকে মুহ্যমান, তার মধ্যে একটা ড্রেস কোড নিয়ে। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে, আজকে শেষ টি20 সিরিজ জিতে গেছে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে, কি মনে হয় আজকের খেলায়? হোয়াইট ওয়াশ? প্রত্যাশা তো অবশ্যই বাংলাদেশ জিতুক, এই দুর্ভাগ্য। এবং আগের দিন যখন পাকিস্তানের বিপক্ষে বিজয়, ওই কষ্টের দিনে, হ্যাঁ, এটা হাসতেও কষ্ট হয়েছে, কিন্তু অনেক ধন্যবাদ, বাংলাদেশ হাসতে চায়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই যে ছোট ছোট বাচ্চাদের প্রাণহানি, এই যে দুর্গতি, এই যে দুর্দশা, এর জন্য দায়টা কার, এই প্রশ্নটি রেখে শেষ করছি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।